আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। বড় বড় কবি যারা 2 বছর অন্তর গেল তারা বিজয়বাবু গেলেন বাংলা 1392 সালের 18 অধ্যায়। 94 সালে গেল নকুল দত্ত, 96-তে রসিক সরকার, 98-তে সেই পণ্ডিত নিশি। 2 বছর অন্তর এরা সবে গেছে। মাঝখানে কিছু দোয়ার ঢুলি মারা গেছে। আমার মনে হয় ওপারে গিয়ে বোধহয় গান সে কবিতা। তো অনাদিবাবু আর রসিক সরকারের সাথে ভারী বিরোধ ছিল। আমার গুরুদেব একজন বাবা। আসলে নাকি শেষ দিন 2 জনে হাতাহাতিও করেছিল। বিজয়বাবু আর মিটাতে পারেনি 2 শিষ্য। একজন মহাজ্ঞানী অনাদিজ্ঞান সরকার আমার গুরুদেব, একজন রসের রাজা রসিক সরকার। বাবা থাকতেন নিউ বারাকপুরে, ভারতে। অনাদিবাবু ঠাকুর 72টা বায়না হাতে নিয়ে বাবা 1 মাসের মধ্যে শেষ হয়ে গেল। বালুই পাখি বিলবালু, তখন তো বার্ড ফ্লু আবিষ্কার হয়নি। পরবর্তীতে দেখা গেল উনি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। উনি বালুই পাখির মাংস বড় ভালোবাসতেন। পেটের নাড়িতে পছন্দ করে গেছে, নাকে নল দেয়া। শুনতে পেয়ে গুটি গুটি পায়ে অনাদি সরকার ছিল বাবার 3 মাসের বড়। বাংলা 1330 সালে 2 জনের জন্ম। আজ নেবারাকপুরে গিয়ে অনাদি সরকার দাঁড়ালো। সমস্ত গন্ডগোল যেন তাদের মিট হয়ে গেছে। ডাকলো রসিক, মিষ্টি সুরে। রসিক সরকার তাকিয়ে দেখে অনাদি সরকার। অনাদিদা এলে বড় যন্ত্রণা, আশীর্বাদ করে যেমন ভালো হয়ে যায়। অনাদি সরকার বড় ভাইয়ের মতো শাসন করলো 3 মাসের পর। রসিক, তুমি জ্ঞানী মানুষ, রোগ যন্ত্রণায় অজ্ঞানীর মতো কথা বলো না। তার ইচ্ছাই পূর্ণ। রসিক সরকার বললেন, জানি দাদা আমি আর ভালো হবো না, কিন্তু আমার তো আশা বেঁধে গান দিয়ে। আর লোকেরও আমার গান শুনে আশা মিটি। তুমি তো বলো ভালো হওয়ার আমার দরকার নাই, তুমি আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন আবার মানুষ হয়ে জন্মাই, আবার যেন কবি আছে। তাই উনি মাকে ইশারা করলেন, একটা খাতার একটা কলম দিল। উনি শুয়ে শুয়ে একখানা গান লিখলেন, আমি আবার যেন মানুষ হয়ে এই মাটিতে ফিরে আসি। অনাদিবাবু চোখ মুছতে মুছতে বাড়ি এলেন। বাংলা 1396 সালে 11ই ফাল্গুন। রসিক সরকার তার গুরুর কাছে ছিল। উনি আত্মচিৎকার করে উঠলেন, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে, যে যারা বলতে গেলে অনাদিবাবু বললেন
আছে হায় কথা সেই প্রাণের কবি কবিগুরু রাজেন্দ্রনাথ সরকার বাকসিদ্ধ মহাপুরুষ, যাকে যা বলতো এক পালা গান ছিল তখন 150 টাকা বিজয় মিশে। বিজয় বাবুকে বলছে, হে বিজয় আমার 50 টাকা দে। বলে আপনারা তুমি আমি কি দিয়ে? বলে আমি তোকে বানাইছি না, তোর গুরুদেব মনোজ সরকার যখন তোকে তাড়িয়ে দিয়েছিল আমি তো শিখাইছিলাম। যা তোর গলা দিয়ে রক্ত গল গল করে বিজয় বাবুর গলা দিয়ে রক্ত, বলে নিজের হাতে টুটি আবার শেষ করে দিলে। জানিয়া তুমি সুখে থাকো। বলো বিজয় রে পরীক্ষা করলাম তো এই মুছে রক্তবন্ধ হয়ে গেল। রসিক সরকারের বলছে রসিক গীতা পড়িস। রাজন সরকার পাগল রাজ বলে আমি গীতা পড়তে পারবো না। বলে আমি পাগল রাজে বলছি তুই গীতা পড়িস। বলে আমিও রসিক বলছি আমি পড়বো না। বলে তাহলে অভিশাপ দেবো। বলে দেখ আমার ভয় করে না, আপনাকে ভয় দাঁড়িয়ে অভিশাপ মুখের পরে থাবা দিয়ে বললো আমার অভিশাপ 2 বাংলায় তো সে বড় কবি আর কেউ হবে না রে। এই রাজেন্দ্র সরকার আর নকুল দত্ত বরিশালে গান গাইতে গেছে। বিজয় রসিক বিজয় আর অনাদি নিশিকান্ত এরা নতুন কবি। ওনারা যখন তত্ত্বের পরে তত্ত্ব বলছে এর মধ্যে নতুন কবি হিসাবে বিজয় বাবুকে উঠাই দিবে। কাহিনী আছে অনেক, আমি বলবো না, শোনেন কেন রাজেন বাবুর সাথে ঘুরছে। রাজেন বাবু বললো যে আমার একটা ছোট ভাই আছে, আমার মামার শিষ্য, ও ভবিষ্যতের বড় কবি, তো কয়েকটা ভুল বলছে ছেলে মানুষ কি ভুল কি বা। কিন্তু বিজয়বাবু উঠে ওই কাজল টানা চোখে, তখন প্রাণ চুল ছিল বিজয়বাবু, উনি গাইলে সাগর পাড়ের মাঝি তুমি রে হারের মাঝে চলছ কোন দেশে, লালচে বাদাম টেনে দিয়ে রে তোমার ময়ূরপঙ্খী নৌকাতে, হাতে ধরা হালের কাটারে সে এক নবীন কিশোর বেশে। এবার গোড়ালি মারতেন বিজয়বাবু প্রথমবার। হাল মাছ আছে না, ওই যে বড় আগে করফাই নৌকার উপরে বড় মাছ আনতাম, ওই হাল মাছায় মাল কোষা দিয়া রে মাঝি তোমার চিকন মাঞ্জা বলে, খোলা হাওয়ায় গোলা দিল রে মাঝি তোমার মাথার বাদি চুলে, আমার গেল গোলটা খুলে। তুমি একদিন যেতেন তা মনে হতো যেন সত্যি দক্ষিণা বাতাসে তার গোলটা খুলে যায়। আমি দেখি তোমায় চাহিয়া গায়ে সভা দিয়া দিদি রে মাঝি কারে ভালোবেসে রে। ওই গোলা নিয়ে একজন বিজ্ঞ পণ্ডিত জেলে উঠেছে। রাজন সরকারকে বলছে কর্তা, আগে সরকারদের কর্তা বলত, বেকায়দা মেজাজ। বলেন বলে কি কবি গান, তার মানে এই ছেলেটা জায়গায় কি কবি গান? যদি বলেন না তাহলে কবি শুনবো না, আর যদি বলেন নতুন কবি আমরা বলবো প্রাণের কবি। পুরনো কবি কাছ থেকে প্রাণের কবি হয়ে যায়। বিজয় সরকারকে প্রাণের কবি আখ্যা দেওয়া হয়েছে। তাই চলে গেছে প্রাণের কবি সারিয়া কবির
ছুটে আসে সবাই। আমাদের দেওয়ার কিছু নাই, তাই বলি এই সভায় তারা শূন্য ধোলা নিয়ে আমার বাড়িতে ফিরে যায়। মনে মনে কামনা করে যেন বিজয়ের শিকনা দিয়ে আসে। আবার প্রাণ ভরে গান শুনবো আমরা বসে আসরের কাছে। কিন্তু কবে আসবে সেই বিজয়ের শিকনা দিল আমি বুঝে নাহি ভাই। তবুও তাদের দেখানো পথ ধরে আমরা ওদিকে যাই। আপনারাও আসরে কাব্যের বাসনে আমার কথা নেবেন যেন তাদের পথে চলতে পারিয়ে আশিস। এই জন্য মনে মনে আমি করি বিবেচনা আজ কবে এই আসরে ভালো আছে আমারও তাই অন্তরের মাঝে জাগিয়াছে ভালো। তুমি কাছে দিয়ে দুজন দাঁড়াইয়ে বসে এরপরে দুইজনে মিলন কষ্ট দিয়ে আমাদের এই জন্য মনে মনে করেছি ধারণা মিলন না শুনে কেউ বাড়িতে যাবেন না। মিলন না শুনে যখন বাড়ি চলে যায় সংসার এবং ভগবানের সাথে মিলন নাহি হয়। অন্তর দিয়ে তাই দেখে যাচ্ছি লোকে মিলন না শুনে গেলে অনেকের ভারী দাঁড়াইয়ে থাকতে হবে। সারা রাতে বলতে হয়তো হবে না মিলন, এই কথা সবার মাঝে। এই জন্য আপনাদের জানাই আমি তবে আসরে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মিলন শুনতে মনে মনে আস্তে এতক্ষণ ধরে হলো কবিগান, এতক্ষণ ধরে হলো কবিগান শুনেছেন যত জ্ঞানের শ্রোতাগণ। এবার দেব বলা ফেরত কষ্টের মিলন কিছু সময় ধৈর্য ধরে করবেন। তাই আল্লাহর ভাবনা ছেড়ে দিয়ে ওই আমি বললেন ভাবনা ছেড়ে দিয়ে মিলবন্ধন বসতে গিয়ে আমি শ্রীরাম হতে পারে কৃষ্ণ বানাইয়ে অন্য ভাই কষ্টের আলাপ আপনারা কৃষ্ণরে দেখছেন পরে চলে গেছে আমার কি তুই আয় রে আয় কৃষ্ণ কমলাখি আমি শ্রীধাম মণিতলে ডাকা ডাকি ভাই রে তুই গেলে আমি কেমনে থাকি ভাই আয় রে আয় ভাই 6 নম্বর বিস্কারুন্ড 6 এই গভীর রাতের অন্ধকারে হ্যালো গভীর রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে ভাই মনের ভিতরে কাছে ভূতে তুই নৃত্য করে আমার ভয় জাগে তাই করে দর্শন আমার ভাই যখনই করি না নাকি আমি আর পারি দিব না ফাঁকি
আশীর্বাদ